শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, 11ই অক্টোবর মাইথন জলাধার ঘেরাও। ডিভিসি অতিরিক্ত জল ছাড়ায় প্লাবন পরিস্থিতি এবং একাধিক জেলায় যে ছবি, ডিভিসিকে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং না জানিয়ে বারবার জল ছাড়ার অভিযোগ তোলা হয়েছে এবং যে ডিভিসির জলাধার থেকে জল ছাড়ার প্রতিবাদ, এবার মাইথন জলাধার ঘেরাও তৃণমূলের। পরিস্থিতি তৈরির অভিযোগ সরব তৃণমূল। সরাসরি চলে যাব, দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, আমরা বারবার দেখেছি যে প্লাবন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, কারণ ডিভিসি না জানিয়ে বারবার জল ছেড়েছে এবং প্রায় প্রতিদিনই জল ছাড়ছে ডিভিসি, এবং এবার প্রতিবাদে সরব হবে ডিভিসি অতিরিক্ত জল ছাড়া। এবার প্লাবন পরিস্থিতি, জল ছাড়ার এবার প্রতিবাদ হবে। একেবারে এবার তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ। কারণ হচ্ছে বারবার রাজ্যের পক্ষে দাবি করা হয়েছে কি রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি, কিন্তু ডিভিসি টানা জল ছেড়ে যাচ্ছে এবং সে জল এখনও ছেড়ে যাচ্ছে। বর্তমানে আজকে বৃহস্পতিবার ডিভিসি আজকেও জল ছেড়েছে। ডিভিসির 2 জলাধার মিলিয়ে 15,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। মাইথন জলাধার থেকে 6,000 কিউসেক জল ছাড়া হচ্ছে এবং পাঞ্চেত জলাধার থেকে প্রায় 9,000 কিউসেক জল ছাড়া চলছে। বারবার রাজ্যের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি ডিভিসি ছাড়া জলে প্লাবনের পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যের একাধিক জেলাতে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছে, বহু মানুষ গৃহহীন রয়েছে এবং রাজ্যের পক্ষ থেকে সরব হয়েছে, আবেদন জানানো হয়েছে কি ডিভিসি এই পরিস্থিতিতে যেন জল না ছাড়ে, ধাপে ধাপে এবং কম পরিমাণে জল ছাড়লে রাজ্যে এই পরিস্থিতি তৈরি হতো না। এর প্রতিবাদেও কিন্তু কোনো লাভ মেলেনি। সরব হয়ে একাধিক চিঠি লিখে কোনো লাভ না মেলায় এবার কিন্তু প্রতিবাদের পথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামীকালই ডিভিসির পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা আছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ববৃন্দ, বিধায়করা সেই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন। তাদের দাবি একটাই কি ডিভিসি জল ছাড়বে এবং ডিভিসি রাজ্যকে যেন জানিয়ে জল ছাড়ে, তাইলে রাজ্যে যে পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে, প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে, যে ওই পরিস্থিতি যেন তৈরি না হয়। কিন্তু ডিভিসি রাজ্যের কথা কোনো গুরুত্ব না দিয়ে ডিভিসি টানা জল ছেড়ে যাচ্ছে। কিন্তু পাল্টা দাবি ডিভিসি করছে বারে, কিন্তু ডিভিসির পক্ষ থেকে দাবি করা হচ্ছে রাজ্যকে জানিয়ে জল ছাড়া হচ্ছে, সিডব্লিউসির নির্দেশে জল ছাড়া হচ্ছে। আর এরই প্রতিবাদে এবার তৃণমূল বেশ মদের দোকান দিতে টাকার দাবি, তাও আবার বেআইনি মদের দোকান দিতে 1 লক্ষ টাকা। পশ্চিম মেদিনীপুরের নেতার কল রেকর্ড ভাইরাল। প্রথমে সেই ভাইরাল কল রেকর্ড শোনাবো আপনাদের, শুনুন। আমার এই পরিবেশে দোকান রাখা যাবে না, তোমার পরিবেশে কোনো পয়সায় কাজ যাবে না। তোমার পরিবেশে কি ডিস্টার্ব হচ্ছে বলো? 100 কি ডিস্টার্ব হচ্ছে? আমার ছেলে মেয়ে পড়া লোকজন সব, যেখান থেকে আগুনের সৃষ্টি ওটা নেবো আগে না আগুনটা জ্বলতে কোথাও নেবো আগে? কোনটা সৃষ্টি আগে? গ্যাসটা নেওয়াতে হবে, গ্যাসটা নেওয়াতে হবে। তাহলে সব মদ দোকানই বন্ধ করতে হবে। তোমার উদাহরণ ওটা যেখানটা সমস্যা হবে সেখানটা সেটার বুঝে নিবে। আমার এখানটা সমস্যা, আমার রিকোয়েস্টের কোনো দাম নেই তোমার কাছে। কি করতে হবে? দোকানটার ব্যবসাটা চলবে সমঝোতা হয়ে, কোনো অসুবিধা নেই, সমঝোতা হয়ে চলবে। 1 লক্ষ টাকা কালকে 10টার মধ্যে ঘরে পৌঁছিয়ে দেবো। 1 লক্ষ টাকা 10টার মধ্যে ঘরে পৌঁছে দেবো। সরাসরি চলে যাব, সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, সৌমেন রাজার এই কল রেকর্ড ভাইরাল হয়েছে, মোহনপুরের অঞ্চল সভাপতি, একজন অঞ্চল সভাপতির এই রকমের একটা অডিও ভাইরাল হয়েছে, তা নিয়ে তার কি বক্তব্য এবং গোটা বিষয় নিয়ে নেতৃত্ব কিভাবে দেখছে? দেখো, এই যে অভিযোগ যার বিরুদ্ধে উঠছে, মোহনপুরের অঞ্চল সভাপতি সৌমেন রায়, তার কেউ কিন্তু প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারণ তাকে একাধিকবার ফোনে যোগাযোগ করা হয়েছে এবং তারপরেও যেটা জানা যাচ্ছে কি সংবাদ মাধ্যমের সামনে আসতে চাইছেন না। কিন্তু এই নিয়ে আমরা ব্লক তৃণমূলের সভাপতির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য দাবি করেছেন যে পুরো বিষয়টি সেই কারবার চালিয়ে যাওয়ার জন্য এই সৌমেন রায় তিনি দাবি করছেন যে 1 লক্ষ টাকা তার বাড়িতে পৌঁছে দিতে হবে এবং না হলে কিন্তু ব্যবসা করে যাবেন, অর্থাৎ ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। এইভাবেই হুঁশিয়ারি দিচ্ছে টেলিফোনে। সেই ফোন রেকর্ড কিন্তু ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। তারপরেই কিন্তু বিরোধীরাও মাঠে নেমে পড়েছে। তারা দাবি করছে তৃণমূলের এই ধরনের কাজে তৃণমূল নেতারা অভ্যস্ত, কিন্তু
তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা কিন্তু রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন, বলছেন এখন দেখা যাক যে তৃণমূল দল এই সৌমেন রায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। কিন্তু আমরা তোমাকে জানিয়ে রাখি, এই যে ফোন রেকর্ড, অর্থাৎ সৌমেন রায়ের ফোন রেকর্ড, সেই রেকর্ড কিন্তু আমরা এখনো সত্যতা যাচাই করিনি। তবে যেটা এলাকার মানুষের দাবি যে এটা সৌমেন রায়ের কণ্ঠস্বর, সেই নিয়ে কিন্তু সৌমেন রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেশ সুকান্ত। সর্বত্র জায়গায় তৃণমূল এই ধরনের আচরণ করে, কেউ বাড়ি করলেও তাকে তোলা দিতে হয়। এটা তৃণমূলের একটা ফ্যাশন বলতে পারে, ব্যবসা বলতে পারেন। কারণ এরা গলি গলিতে মদ দোকানে লাইসেন্স দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা তোলাবাজি বা কাটমানি করছে। তো সেই জায়গায় সৌমেন রায় ছোটখাটো নেতা বললে ভুল হবে, মাঝারি নেতা, কিন্তু তার ছোঁয়াটা তো তৃণমূলের রয়েছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে। তো সেই জন্যই তিনি দাদাগিরি দেখিয়ে টাকা তোলারি করছে। ও যেটা ভাইরাল হয়েছে ওটা আমরা খবর পাঠিয়েছি, আমি রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব উভয় জায়গায় আমি পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে যেরকম সিদ্ধান্ত আসবে সেরকমই হবে। তবে আজকে ওকে ডেকেছি, মিটিং আছে, ডেকেছি আমি, সেখানে আমি ওকে পুরো ব্যাপারটা সেন্সার করে দিচ্ছি। আমি যেটুকু খোঁজ নিয়ে দেখেছি যে ও কোথাও দাবি করেছে এবং ও যেটা এটা সৌমেনেরই গলা, এটা পরিষ্কার। তো আমি ওকে প্রশ্ন করেছিলাম যে তুমি টাকা দেয়নি ওকে, আমাদের তো এইটা ঠিকটা হয়েছে। ওটাকে অ্যাকচুয়ালি তুলে দেওয়ার জন্য এই ধরনের একটা অবাস্তব দাবি করে বসেছিল। তো যেটা আমি রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বে পাঠিয়েছি, যথাযথ সময়ে ব্যবস্থা নেওয়া হবে। দুয়ারের রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, পুলিশের উপর হামলা, আসামি ছিনতাইয়ের জালে নেতা। 1 অক্টোবর আউশ গ্রামের বিষ্ণুপুরে আসামি ছিনতাই, মারধর, ইটের আঘাতে জখম হন 3 পুলিশ কর্মী। আর অঞ্চল সভাপতি সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে। এবার ঘটনার 8 দিন পর জালে অভিযুক্ত নেতা। সরাসরি চলে যাব, শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, ঠিক কি ঘটনা ঘটেছিল এবং কিভাবে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত নেতাকে? দেখো, এই আউশগ্রাম 2 ব্লকের তৃণমূলের অমরপুর অঞ্চলের সভাপতি গোলাম মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিষয়টা হলো, তুমি যেমনটি বলছিলে যে গত 1 অক্টোবর বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে সেখানে একটি পুরনো কেসের এক অভিযুক্তকে পুলিশ আটক করে যখন পুলিশ ভ্যানে তুলতে যায়, তখন এই গোলাম মোল্লার নেতৃত্বে একদল বাসিন্দা তাকে ছিনিয়ে নেয় এবং পুলিশ বাধা দিতে গেলে পুলিশের ওপর আক্রমণ হয়, ইট বৃষ্টি হয় এবং তাতে 3 জন পুলিশকর্মী জখম হয়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছিল এবং তাতে অভিযুক্ত করা হয়েছিল এই অঞ্চল সভাপতি গোলাম মোল্লাকে। সেই গোলাম মোল্লাকেই গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজকে তাকে আদালতে তোলা হয়েছে এবং জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এই ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানুতোর সৃষ্টি হয়েছে। বিজেপির বক্তব্য যে এলাকায় আইন হাতে তুলে নিচ্ছে তৃণমূল নেতারা, অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি বলেছেন যে আইনের পথে চলবে, পুলিশ প্রশাসন যে কাজ করছে তাদের কোনো কাজে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে বাধা দেওয়া হবে না। বেশ, কয়েক বছর ধরে এই পুলিশ বাহিনীকে যেভাবে তৃণমূল কংগ্রেস হেনস্থা করছে, তার মানে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? অপরাধীদের ধরতে গেলে, অপরাধীদের ধরার পর পুলিশের হাত থেকে অপরাধীকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক, নিন্দনীয়। আমাদের দলে একটা শৃঙ্খলা আছে, যদি কেউ শৃঙ্খলা ভাঙে সেক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা পুলিশ নিতে পারে, সে ব্যাপারে আমাদের কিছু বলার নেই। আর দলীয় স্তরে তার ব্যাপারে যা ব্যবস্থা নেওয়া সেগুলো আইন। দুয়ারের রিপোর্টারে এবার চলে যাব গঙ্গারামপুরের খবরে। গঙ্গারামপুরে কিশোরীকে গণধর্ষণ, আর সেই গণধর্ষণে ধরপাকড়। কিশোরীর পরিবারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 5 জনকে। কুশমান্ডিতে মেলা থেকে ফেরার পথে গণধর্ষণ। সরাসরি চলে যাব, সুজন সূত্রধর রয়েছে। সুজন, কতজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে? যে 5 জনকে গ্রেফতার করা হলো তারা কারা? কিন্তু তোমাকে কমর্সে জানিয়ে রাখি যে এই যে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের যে কালিকামোড়া
12ঘড়িয়া যে রয়েছে সেই এলাকার ঘটনা, যেটা অভিযোগ উঠছে গত দুদিন আগে লক্ষ্মী পুজো উপলক্ষে তাদের এলাকায় একটি মেলা বসেছিল এবং এই যে নাবালিকা তরুণী সে কিন্তু মেলা দেখতে গিয়েছিল এবং মেলা দেখে বাড়ি ফেরার পথে কিন্তু বেশ কিছু যুবক তাকে পথ আটকায় এবং তার সঙ্গে খারাপ আচরণ করে, যেটা পরিবারের লোকজন অভিযোগ করছে যে তাকে ওই নাবালিকাকে ধর্ষণ করে, গণধর্ষণ করে বেশ কয়েকজন মিলে, যার পরে কিন্তু পুরো বিষয়টি নিয়ে ওই নাবালিকা অসুস্থ অবস্থায় পরিবারের কাছে যায়। পরিবারের কাছে সমস্ত বিষয়টি জানানোর পরে পরিবারের লোকজন তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন এবং পুরো ঘটনা নিয়ে কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে কুশমন্ডি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে গতকাল কিন্তু কুশমন্ডির বিভিন্ন এলাকা থেকে এই পাঁচজন যে যুবক তাকে কিন্তু অ্যারেস্ট করেছে এবং আদালতে পাঠিয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো আমার বোনের সাথে অত্যাচার হয়েছে, মেলা হয়ে ফিরে আসছিল তখন ওরা রাস্তাতে ধরে, সেটা রাস্তাও বলা যায় না, সেটা আমাদের দুয়ার সামনে থেকে ধরে নিয়ে চলে গেছে। তারপর যাচ্ছি তারপরে তার সাথে আমরা জানতামই না কখন নিয়ে গেছে কি করেছে, মেয়েটা অজ্ঞান হয়েছিল ওখানে। 5 জন ধরা পড়েছে, যেটা গ্যাং ছিল, গ্যাং লিডার ছিল, সে পালিয়ে গেছে, সে ওকে ধরতে পারেনি, ওকে যেন অবশ্যই ধরে। আপনারা কি চাইছেন? উপযুক্ত শাস্তি চাই। মুর্শিদাবাদে ফের পুলিশের জালে 6 বাংলাদেশি। রানীনগরে সীমান্ত পেরোনোর আগেই জালে 4 জন। 6 মাস আগে অনুপ্রবেশের পর কেরলে কাজ ধৃত 4 জনকে জেরায় জানতে পেরেছে পুলিশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রাকিবুল রয়েছে, রাকিবুলের সঙ্গে কথা বলবো। রাকিবুল, আমরা দেখেছিলাম 3 দিন আগেই 2 জনকে গ্রেফতার করা হয়েছিল, সেই 2 জনকে জেরায় কি বাকিদের খোঁজ পেয়েছে পুলিশ? দেখো যে মুর্শিদাবাদের যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রানীনগর থানার যে হারুডাঙ্গা এলাকায়, সেই এলাকা দিয়ে কিন্তু তারা প্রায় 6 মাস আগে কাজে এসেছিল এবং কাজে আসার পরে এই 4 যুবক তারা বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে এবং পুলিশের কাছে গোপনে খবর থাকে। সেই এলাকায় অভিযান চালানোর পরে 4 জনকে গ্রেপ্তার করে এবং তাদেরকে গ্রেপ্তার করার পর তাদের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা না দেখাতে পারায় তারা স্বীকার করে পুলিশের জালে যে তারা 6 মাস আগে তারা পেটের তাগিদে কেরলায় রাজমিস্ত্রির কাজে এসেছিল এবং ওই চোরাচালার রাস্তা দিয়ে তারা প্রবেশ করার চেষ্টা করছিল বাংলাদেশে। যেমন তোমার অন্যদিকে ডোমকলের যে ভাতশালা এলাকা আছে, সেই ভাতশালা এলাকাতে 2 জন যুবক তারা 3 দিন আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং এদের আর 1 সপ্তাহের মধ্যেই তাদেরও ওই কেরালায় কাজে যাওয়ার কথা ছিল রাজমিস্ত্রির কাজে। সেখানেও কিন্তু দমকল থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে ইতিমধ্যে বহরমপুর জেলা আদালতে তোলার পর তাদেরকে পুলিশি হেফাজতে নিয়েছে 5 দিনের। কিভাবে তারা এই ভারতে প্রবেশ করলো এবং তার মাধ্যমে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল থানা। কিছু করতে হয় না, মানে এদিকে আসছিলাম আর জন্য 4 দিন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা। আমরা এদিক দিয়ে আস্তে আস্তে আটতে দিয়ে এই পদ্মা থেকে নৌকা ছিল, ওই নৌকা বেয়ে আমরা 2 জন এসেছি। আমরা ঘুরতে এসেছিলাম, ঘুরতে বাদে আমরা মনে করেন এই পদে আসছিলাম, এই নাওদিয়া পারার পরে মনে করেন বেশ কারো হয়েছে বাজার, আমরা যাইতে পারিনি ওইদিকে। ক্যানিং মহকুমা হাসপাতালের সামনের একটা ছবি দেখাবো আপনাদের। প্রথমে ছবিটা দেখুন, হাসপাতাল চত্বরে আত্মীয়দের মারামারি। ক্যানিং মহকুমা হাসপাতালে রীতিমতো উত্তেজনার ছবিটা দেখুন। অনুপ রয়েছে আমার সঙ্গে, সরাসরি অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, হাসপাতাল চত্বরে আত্মীয়দের মারামারি, কি কারণে এই মারামারি? ঘটনার সূত্রপাত কি থেকে? দেখো সমস্যা যেটা হচ্ছে, দীপক রাজ তিনি দাবি করছেন যে তারই খুঁড়তো ভাই বিদ্যুৎ রাজ মদ্যপ অবস্থায় তার স্ত্রীকে গালিগালাজ করেছিল। তার প্রতিবাদ করায় কিন্তু 2 পরিবারের মধ্যে মারধর এবং মারামারি ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষ আহত হলে তারা কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসে। সেখানে কিন্তু 2 পরিবারের মধ্যে একদম প্রকাশ্যে দেখা যাচ্ছে যে 2 পরিবারের মধ্যে এই যে হাসপাতালে যে চিকিৎসা করাতে এসেছিল তখন কিন্তু তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। এই ঘটনায় হাসপাতালে কিন্তু চত্বরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে
এবং যেসব নিরাপত্তা রক্ষী যারা আছেন তারা কিন্তু সেখানে আসেন, তাদের কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেন এবং তাদের কিন্তু সেই মতো অনেক চেষ্টা করার পরেও কিন্তু তারা কিন্তু মারধর কিন্তু চালিয়ে যাচ্ছিল। অবশেষে কিন্তু এই যে ক্যানিং মহকুমা হাসপাতালে যেসব পুলিশ কর্মীরা থাকে তারাও আসেন, তারপরে কিন্তু তারা তাদের এই মারধর থেকে বিরত করেন। এরপরে কিন্তু উভয় পক্ষ ক্যানিং থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিদ্যুৎ রাজ। তিনি জানিয়েছেন জমি জমা সংক্রান্ত নিয়েই কিন্তু এই ঘটনা, এর সঙ্গে কিন্তু কোনো তার দাদাকে মারধরের ঘটনা কিন্তু ঘটেনি বলে তিনি এমনই দাবি করছেন। তবে এই ঘটনা কিন্তু ক্যানিং থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে, ইতিমধ্যে কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। অবশ্যই বেশ অনু দীর্ঘদিন থেকে বাড়ির সমস্যা, ছুতো লতায় আমার ওয়াইফকে বউকে গালাগালি মারধর, এটা 365 দিন নিত্য নৈমিত্তিক মদ খেয়ে প্রতিদিন। সেই প্রতিবাদ করতে গিয়ে আজকে উল্টে ফের ওরা মানে পাল্টা মারলো আমাদের। ওটা পুরো মিথ্যা কথা, কেউ মারেনি, কিছু মারতে মারার কোনো, আমি একা, ওটা 15 জন, আমি মারতে পারি? সবাই মিলে আমার বুকে ছাতা পাতা লাথি মেরেছে, কিল ঘুষি চট, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, মাথা ফোলা। কোথাও হাসপাতালের সামনে আত্মীয়দের মারামারি, আবার কোথাও হাসপাতাল থেকেই শিশু চুরির চেষ্টা। হাসপাতাল থেকে শিশু চুরি করতে গিয়ে পাকড়াও। বালুরঘাট হাসপাতালে হাতে নাতে পাকড়াও করা হয়েছে দুজনকে। প্রসূতি বিভাগ থেকে সদ্যজাতকে নিয়ে চম্পটের চেষ্টা। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, যে কোনো হাসপাতালে ঢুকতে গেলে কোনো ওয়ার্ডে তো কার্ড দেখাতে হয়। এই দুজন তারা ঢুকলেন কি করে হাসপাতালের ভিতরে প্রথম, আর এই দুজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে? একদমই, দেখো তমস্বী, এটাই কিন্তু প্রশ্ন উঠছে যে হাসপাতালে ঢুকতে হলে সেখানে কার্ড দেখাতে হয়, এরা কি করে ঢুকলো? এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে যে গতকাল রাত্রে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কিন্তু এই দুজন মহিলা রাত্রেবেলা আচমকায় ভিতরে যায় এবং সে শুধু ভিতরে যাওয়া না, সেখানে প্রসূতি বিভাগে যেখানে প্রসূতি মায়েরা রয়েছে সেই ওয়ার্ডে চলে যায় এবং সেখান থেকে সেই সদ্যজাত শিশুকে কোলে তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। যদিও যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সেখানকার দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তারা তাদেরকে ধরে ফেলে এবং তারপরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু প্রশ্ন উঠছে যে কি করে তারা ঢুকলো? এত সিকিউরিটির পরেও, এত ক্যামেরা, এত সিকিউরিটি সেখানে রাত্রে থাকা সত্ত্বেও তারা কি করে ভেতরে ঢুকলো, এই প্রশ্নই কিন্তু এখন উঠছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে সেখানে সিসিটিভি এবং যে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে তা পর্যাপ্ত আরো তারা ব্যবস্থা করবে এবং পুলিশি ব্যবস্থাও তারা জোর কদম দেওয়ার ব্যবস্থা করবে বলে কিন্তু হাসপাতাল সুপার জানিয়েছেন। যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে আজ জেলা আদালতে হাজির করলে তারা তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে জেলা আদালত। তমস্বী, বেশ অনু। কার্ড আগে ছিল, এবারে ভাবছি আমরা এই কার্ড সিস্টেমটা একদম স্ট্রিক্টলি করে দেবো, যে কার্ড ছাড়া কেউ উপরে উঠতে পারবে না, মানে পেশেন্ট পার্টি, তো পেশেন্ট পার্টি হিসেবেই উঠে গেছে। সুতরাং আমরা সব জায়গায় সিকিউরিটি, ডিএইচ এবং সুপার স্পেশালিটি দুটো সিকিউরিটি লিখে বসেছি এবং ওদেরকে বলেছি তোমাদের আরও অ্যালার্ট হতে হবে এবং ব্যাপারটা আরও তীক্ষ্ণভাবে দেখতে হবে। ম্যাটারনিটি ওয়ার্ড আছে, সেখান থেকে একটা বাচ্চাকে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন দুজন মহিলা, তাদেরকে ডিটেইন করা হয়। তো পুরো বিষয়টা কী কারণে হয়েছে, কীভাবে হয়েছে তারই একটা ইনকোয়ারি করার জন্য আমি এখানে এসেছিলাম। কোথাও একটা সিকিউরিটি পার্সোনালদের মধ্যে সচেতনতার অভাব আছে, যেহেতু এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। অলরেডি একটা স্পেসিফিক কেস করা হয়ে গেছে, বাকি তদন্ত চলছে। কাঁথিতে সরকারি হাসপাতালে অশান্তি, অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ এবং রোগীর আত্মীয় স্বজন যারা রয়েছে তারা রীতিমতো বিক্ষোভ দেখালেন। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, যারা বিক্ষোভ দেখাচ্ছেন রোগীর আত্মীয়দের, তাদের কি অভিযোগ এবং অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে অভিযোগ, তাদের কি বক্তব্য? দেখো, মূলত তমস্বী অভিযোগ অ্যাম্বুলেন্স ইউনিয়ন আছে, এই যে অ্যাম্বুলেন্স ইউনিয়ন তারা দাদাগিরি করছে, কোট আনকোট দাদাগিরি অভিযোগ করছেন রোগীর বাড়ির আত্মীয়রা। তারা বলছেন আজ বলে আজ নয় তমশ্রী, দীর্ঘদিন ধরেই এই কাঁথি মহকুমা হাসপাতালের সামনে এইসব চলছে, যেখানে তারা টিকিট কুপন কেটে নিয়ন্ত্রণ করছেন। সরকারি হাসপাতালে এ ধরনের নিয়ন্ত্রণ, তাও ইউনিয়নের, সেটাকে কিন্তু মানতে পারছেন না এলাকার মানুষজন এবং তারা অভিযোগও জানাচ্ছেন। তারা বলছেন এই দাদাগিরির ফলে প্রাণ যাচ্ছে রোগীদের, তারা আবার অসুস্থ অবস্থায় যারা রোগী তারা যাবে সময় মতো অ্যাম্বুলেন্স পাচ্ছেন না, কারণ এই যে দাদাগিরি তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে চাইছেন, সেখানে তারা ব্যবসাটাকে বড় করে দেখছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অ্যাম্বুলেন্স ইউনিয়ন, কিন্তু অভিযোগ ক্ষোভ বিক্ষোভ নিয়ে রীতিমতো অশান্তি দেখা গেল
কাঁথির মহকুমা এই সরকারি হাসপাতালে, এবং অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। সব মিলিয়ে কাঁথির মতো একটা জায়গায় শহরের এই হাসপাতালে, সরকারি হাসপাতালে এ ধরনের যে অভিযোগ সেটা যথেষ্টই কিন্তু বলা যায় গুরুতর অভিযোগ, এবং সেটা বিষয়টি জেলা প্রশাসন খতিয়ে দেখবেন এবং ব্যবস্থা নেবেন এই আশ্বাস দিয়েছেন। কিন্তু অভিযোগ অতমশ্রী আবার বলি দীর্ঘদিনের এই অভিযোগ, মারাত্মক অভিযোগ। সেখানে রোগীরা অসুস্থ থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, অ্যাম্বুলেন্স সময়ে পাচ্ছেন না, কারণ নিয়ন্ত্রণ করতে গিয়ে এই যে অবস্থা সেটা কিন্তু মেনে নিতে পারছেন না কেউ। এখন দেখার এই যে আমরা খবর তুলে ধরলাম বা প্রতিবাদ হচ্ছে, এর ফলে অবস্থার উন্নতি কতটা হয় সেদিকে। এখানে একটা প্রশ্ন আসে, যেখানে পুলিশ এলো, এখানে বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয় স্বজনরা এবং যে অভিযোগ তারা তুললেন, তারপরে কোন আশ্বাসে এই বিক্ষোভ ওঠালেন রোগীর আত্মীয়রা? কোনো কি আশ্বাস সদুত্তর তারা পেলেন? আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আশ্বাস পেলেও মুখে মুখেই তারা কিন্তু জানিয়েছেন অভিযোগকারীরা যে এই রকম আশ্বাস তারা আগে পেয়েছেন। এটা তারা বলছেন চরম আশ্বাস, তারা বলছে চরম যে একটা তারা হুঁশিয়ারি দিচ্ছেন। এরপর কিন্তু তার কথায় নয়, এরপর এ ধরনের ঘটনা ঘটলে এটাকে নিয়ে তারা কিন্তু অনেক দূর পর্যন্ত অর্থাৎ আন্দোলনে নামবেন, এবং সেখানে পদক্ষেপ চাইছেন জেলা স্বাস্থ্য দপ্তরের, জেলা প্রশাসনের। এখন দেখার তমশ্রী এই আজকের পর অবস্থার কতটা উন্নতি হয় সেদিকে আমাদের অবশ্য নজরও থাকবে। তমশ্রী। বেশ সুজিত। প্রথম একটা গাড়ি কেটেছে, যে গাড়িটা স্লিপ কেটেছিল সে গাড়িটা চেঞ্জ হয়ে আর একটা গাড়ি, পয়সা নিয়ে গন্ডগোল হয়েছে, কত কি রেট কে কি দিবে, তারপর গাড়ি দ্বারা দিচ্ছে না। সমস্যাটা করছে ইউনিয়ন, পাবলিক আজকে মরছে এই ইউনিয়নের জন্য। একটা বাইরে থেকে গাড়ি ঢুকলে ওরা ঢুকতে দিবে না, বেরোতে গেলে ওদের সাথে পারমিশন নিতে হবে। এরকম পরিস্থিতি, যেটা চাইবে সেটা নিতে হবে। হসপিটাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে না? কিছু নিচ্ছে না, এটা দীর্ঘদিন ধরে চলছে। এটা কমিশন সিস্টেম মনে হয় ভিতরের দিকে আছে, সেজন্য এরকম হচ্ছে। এটা আমাদের ইউনিয়নের সিস্টেম হলো যে আগে আসবে সে আগে যাবে। ইনারা অবজেকশন করছেন, উনাদের বক্তব্য হচ্ছে আমি যে গাড়ির সঙ্গে কথা বলেছি সেই গাড়িটা আমাকে দিতে হবে। আমাদের ইউনিয়নে কিন্তু এই সিস্টেম নেই। আমাদের বক্তব্য হচ্ছে আপনার গাড়ির প্রয়োজন, ওইটা কেন? পরের গাড়িটা নিলেও হয়, এটাই হচ্ছে বচসার মূল কারণ। আগে থেকে ওরা স্লিপ কেটে নিয়েছিল তো ওই গাড়ির, ওরা কিন্তু স্লিপ কেটে দীর্ঘ সময় অতিক্রম করেছে, অন্য পেশেন্ট এসছে, আমরা ওই গাড়িকে দিয়েছি। দুয়ারে রিপোর্টারে চলে যাব শান্তিপুরে। শান্তিপুরে পিডব্লিউডির জমি, আর সেই জমি দখলের ছক রীতিমতো বানচাল। যে ছবি আপনারা দেখছেন, অবৈধভাবে পাঁচিলও তোলা হয়ে গিয়েছিল। স্থানীয়দের তৎপরতায় রুখলো অবৈধ নির্মাণ। এটা আমাদের যেটা মোড়ের মাথা, এটার মধ্যে বাস স্ট্যান্ড। এখানে প্রতিনিয়ত মানুষ অনেক বাচ্চাদের নিয়ে অনেক সময় যাতায়াত করে। তো আমরা চাইছি যে এই মোড়টা চওড়া থাকুক। আমরা চাইছি পিডব্লিউডি যতটুকুনি জায়গা আছে সেটুকুনি ক্লিয়ার থাকে, ওনার সম্পত্তিতে উনি পাচ্ছেন, আমাদের কোনো আপত্তি। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, সরকারি জমি, পিডব্লিউডির জমি, আর সেই জমিতে পাঁচিল তৈরি হয়ে গেছিল। পাঁচিল তৈরি কারা করলো? আর এতদিন প্রশাসনের চোখে পড়লো না, যখন স্থানীয়রা বাধা দিলেন তারপরে সেই যে জমি, সেই জমি পুনরুদ্ধার হলো বলা চলে। দেখো, শান্তিপুর পৌরসভা 23 নম্বর ওয়ার্ড গাইনপাড়া স্ট্রিটের ঘটনা, যেই জায়গার ঘটনা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকা। কারণ হচ্ছে মূল রাস্তার সাথে একটি বাঁক রয়েছে। সেই জায়গাতেই সেলিম গাইন নামে স্থানীয় বাসিন্দা, তিনি তার যে নিজস্ব জমি, সেই জমি থেকে কিছুটা বাড়িয়ে পিডব্লিউডি জমির উপরে সেখানে পাঁচিল তৈরি করছিলেন, এবং সেটা নিজের মতো করে তৈরি করছিলেন, এবং তাকে বারবার জানানো সত্ত্বেও সেই কাজ তিনি বন্ধ করেনি। আর কিন্তু আজ একেবারে বাদশাদে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ, কারণ তারা এসে রুখে দাঁড়ায়। কারণ যেই এলাকাতে পাঁচিল তৈরি করা হচ্ছিল সেই এলাকা অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা, এর আগে বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে। স্থানীয়দের অভিযোগ যে তাদের কোনো কথাই শুনছেন না সেলিম গাইন, এবং তারপরেও তিনি জোর খাটিয়ে সেখানে অবৈধভাবে সরকারি জমির উপর অর্থাৎ পিডব্লিউডি জমির উপর তিনি পাঁচিল তৈরি করছিলেন। যদিও তাদের প্রতি দীর্ঘক্ষণ তাদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়, এবং স্থানীয় কাউন্সিলর তিনি ঘটনাস্থলে আসেন। বিষয়টি তার যখন হস্তক্ষেপ করেন, তারপরে এই সেলিম গাইন তিনি তার যে স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন, যখন পাঁচিল তৈরি হচ্ছিল তখন তিনি দেখেননি?
দেখো স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলছে যে বিষয়টি এর আগেও তারা জানিয়েছিলেন পৌরসভাকে এবং স্থানীয় কাউন্সিলরকে, তারপরেও সেলিম গাইন তিনি কথা শোনেনি। তবে প্রশ্ন উঠছে স্থানীয় কাউন্সিলর তিনি কেন আগে বাধা দেননি, যদিও আজ যখন প্রতিবাদের মাত্রাটা অত্যন্ত বেড়ে যায় তারপরেই তিনি ঘটনাস্থলে আসেন এবং স্থানীয় বাসিন্দারা তারা যখন বারবার তাদের অভিযোগ করতে থাকেন এবং অভিযুক্ত ব্যক্তি সেলিম গাইন তিনি তার পথ থেকে তার যে নির্মাণ কাজ সেটা বন্ধ করে দেন এবং যেখানে নির্মাণ তৈরি করে সেটা ভেঙে সরিয়ে ফেলেন। অর্থাৎ যেই জায়গাতে নির্মাণ করা হচ্ছিল একদিকে সরকারি জমি, অন্যদিকে সংকীর্ণ এবং অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা। স্থানীয়দের প্রতিবাদে কিন্তু আজ এখান থেকে নির্মাণ সরে যায় এবং নির্মাণ ভেঙে ফেলেন ব্যক্তি এবং তারপরেই এখান থেকে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ কার্যত সার্থক বলে দাবি করছে স্থানীয় বাসিন্দারা, কারণ তারা বারবার জানা সত্ত্বেও তাই সেখান থেকে কিন্তু নির্মাণ কাজ বন্ধ করা হয়নি। ফলে আজকের যে প্রতিবাদ সেই প্রতিবাদ ফলেই কিন্তু এই কাজ বন্ধ হয় এবং স্থানীয় কাউন্সিলর তিনিও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখেন বলে এমনটাই জানানো যায়। বেশ, যে সামনে পজিশনটা বাড়াচ্ছে ওটা বলতে পড়ছে, যারা ঢুকে দেয় আমি বলি তারা ভালো কাজ করেছে এবং যার জিনিস সেটা নিজের সম্পদ নিজের জমিতে কোনো কেউ আপত্তি করবে না। আমি পিডব্লিউ জায়গা ছাড়াও 1 ফুট বাদ দিয়ে আমি আমার জায়গায় আমি আমার জায়গাটা সেফটি করে ঘিরে রাখতে চাই। তাহলে এই পিচের রাস্তার পর থেকে যে নির্মাণটা হচ্ছিল সেটা কি ভুল হচ্ছিল? সেটা আমি এখন অসুবিধার জন্য আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, আমি করবো না, দিয়ে পেছনে ছেড়ে দিয়ে আমি কতটুকু ছেড়ে সেটা পিডব্লিউ যতটুকু সম্পত্তি ততটুকু ছেড়ে দিয়ে তার থেকে আমি 1 ফুট ছেড়ে দিই। এবার দেখাবো ইলাম বাজারে টোটো দিয়ে শপিং মল ঘেরাও। ছবিটা দেখুন, চাঁদা না দেওয়ায় টোটো ইউনিয়নের জুলুম, আর সেই জুলুম দুর্গাপুজোয় 1 লক্ষ টাকা চাঁদা, আর সেই চাঁদা চাওয়ার অভিযোগ। এবার তারপরে যে ছবিটা আপনারা দেখছেন, ইলাম বাজারে টোটো দিয়ে শপিং মল ঘেরাও। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, ঠিক কি হয়েছিল? দেখো, একদমই যেটা বলে রাখবো, ইলাম বাজারে একটি বহুজাতিক সংস্থাটি শপিং মল রয়েছে এবং ঠিক সেই তার উল্টো দিকে ইলাম বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন জায়গায় একটি দুর্গাপুজো করা হয় এবং সেই দুর্গাপুজো কমিটি নাকি ওই শপিং মল কর্তৃপক্ষের কাছে 1 লক্ষ টাকারও বেশি টাকা দাবি করেছিল চাঁদা হিসেবে। কিন্তু সেই টাকা না দেওয়াতে কি দেখা গেল না, আজকে সকালে যে টোটো স্ট্যান্ড রাস্তার উল্টো দিকে ছিল সেই টোটো স্ট্যান্ড উঠে হঠাৎই শপিং মলের সামনে চলে এলো। আর সেই তারপর থেকেই কিন্তু শপিং মলের মধ্যে যে সমস্ত ক্রেতারা ঢুকছিলেন তাদেরকে এক প্রকার ঢুকতে বাধা হচ্ছিল, তারা কোনোভাবেই ঢুকতে পারছিলেন না ওই শপিং মলের মধ্যে। যদিও এই বিষয় নিয়ে শপিং মল কর্তৃপক্ষ কোনো কিছু বলতে নারাজ, কারণ তারা যেটা বলছে বা তারা যেটা অফ দ্য রেকর্ড জানাচ্ছে যে যদি তারা কিছু বলে সেক্ষেত্রে আরও বড় বিপদ হতে পারে তাদের, কারণ তাদেরকে ওই এলাকায় থাকতে হবে এবং ওই এলাকাতেই তাদেরকে ব্যবসা করতে হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে। যদিও যারা টোটো চালক বা যারা ওইখানে থাকে তারা জানাচ্ছে যে কালকে কিন্তু টোটো স্ট্যান্ড উল্টো দিকেই ছিল, আজকে সকাল থেকে টোটো ইউনিয়নের লোকজন তাদেরকে বলেছে যে ওই দিকে টোটো লাগাতে, সেই জন্য তারা ওই দিকে টোটো লাগিয়েছে। উল্টো দিকে প্রশাসন অর্থাৎ বিডিওর কাছে আমরা গেছিলাম, বিডিও জানিয়েছেন তার কাছে কোনো এখনো পর্যন্ত অভিযোগ নেই। যদি এই ধরনের কোনো অভিযোগ আসে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে তিনি ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু জানিয়েছে। বেশ, সেক্রেটারি বলেছে এখানে টোটো লাগাইতে হবে এবং আমাদের রাস্তা রোড জাম হয়ে যাচ্ছে, ওই কারণে এই ধারটা আবার ফুটপাতে বলছে তোমরা এই ধারটা দাঁড়াও, ওই ধারটা গেলে আরও জাম হয়ে যাচ্ছে, গাড়ি পেয়ে পার হচ্ছে না, ওই জন্য আবার এই ধারটা না না আমাদের শপিং মলের সঙ্গে তো সঙ্গ নাই, আমাদের পিডব্লিউ জায়গা, সাইডে গাড়ি লাগাইলে পাড়ার পুলিশও জ্বলাতন এবং আমাদের যে পাবলিকে জ্বলাতন, আমরা সাইড করে লাগাইছি। আজকে 10-15 বছর আমাদের স্ট্যান্ড আছে ওটা, আর হঠাৎ করে একটা শপিং মল করলে পিডব্লিউর জায়গার ওপরে জেনারেটার ওরা বসিয়ে দিলে, হ্যাঁ, গোটা রোডটাকে ক্লোজ করে দিলে, এখন গাড়িগুলো আমাদের কোথায় লাগবে? পিডব্লিউ পরিষ্কার করে দেখ, আমাদের কোনো অসুবিধা নাই, যে ব্যবসা করবে কি করবে আমাদের কি ব্যাপার আছে। মল কর্তৃপক্ষ আমার কাছে কোনো অভিযোগ জানাননি। ওনার সামনে যে জায়গাটা আছে আমার ধারণা সেটা পিডব্লিউডি ল্যান্ড হবে। তাও যদি এরকম কোনো ব্যবস্থা হয়ে থাকে, ঘটনা ঘটে থাকে যাতে ওনাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ওনাদের আমার কাছে অ্যাপ্রোচ করলে আমি সেটা বিষয়টা দেখতে পারি। চলে যাব সুন্দরবনে, সেখানে হেমনগরে বাঁধ ভাঙা আতঙ্ক। হেমনগরের রায়মঙ্গল নদীর বাঁধে ধস, প্রায় 100 মিটার নদী বাঁধে ধস, অর্ধেকের বেশি বাঁধ তলিয়ে গেল নদী গর্ভে। ছবি দেখছেন আপনারা, অর্ধেকের বেশি বাঁধ তলিয়ে গেল নদী গর্ভে। হেমনগরে, সুন্দরবনের হেমনগরে বাঁধ ভাঙা আতঙ্ক।
হেমনগরে রায়মঙ্গল নদীর বাঁধে ধস, সরাসরি চলে যাব অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে। অনুপম, জানতে চাইবো এই যে এই নদীর বাঁধ যে জায়গায় পুরো কটি গ্রামের মানুষজন সেখানে থাকেন, বসবাস করেন, কতটা আতঙ্কে রয়েছেন, কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, সুন্দরবনের যে হেমনগর, এই হেমনগর এলাকার রায়মঙ্গল নদীর প্রায় 100 মিটারের ওপরে গতকাল রাতে হঠাৎই ধস নেমে যায় এবং এলাকার মানুষের চোখে পড়ার সাথে সাথে কিন্তু আতঙ্ক তৈরি হয় এলাকার মানুষের মধ্যে। এই এলাকায় কিন্তু প্রায় কয়েক হাজার পরিবার বাস করে এবং বেশ কয়েকটি গ্রাম এবং বেশ কিছু কিন্তু মাছের ভেড়িও রয়েছে এবং ফসলের ক্ষেত রয়েছে। অতএব এই যে 100 মিটার নদীর বাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু প্রায় কয়েক হাজার পরিবার কিন্তু মানে এক কথায় বলা যেতে পারে তারা জলের তলায় চলে যাবে, গ্রাম জলের তলায় চলে যাবে। সেই আতঙ্কে কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং খবর যায় সঙ্গে সঙ্গে স্থানীয় বিডিও অফিসে এবং বিধায়কের কাছে এবং তড়িঘড়ি বিধায়ক, বিডিও অফিস এবং ইরিগেশন দপ্তরের থেকে ঘটনাস্থলে গতকাল রাতেই যায়, পরিদর্শন করে এবং ভোররাত থেকে কিন্তু সেখানে ইরিগেশন দপ্তরের থেকে কিন্তু কাজ শুরু করে। একদম বলা যেতে পারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে এবং আজকের মধ্যেই অধিকাংশ কাজটাই কিন্তু তারা সম্পূর্ণ করে ফেলেছে। আর অল্প কিছু যা বাকি আছে সেটা রাত্রির আলো জ্বালিয়ে রাত্রিরে কাজ হচ্ছে। ইরিগেশন দপ্তরের থেকে যেটা বলা হয়েছে আজকের মধ্যে পুরো সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে, কোনো ভয়ের কোনো কারণ নেই। বেশ অনুপম। দুধের খেয়া ঘাটে সংলগ্ন এলাকায় বেশ কিছুটা অংশ স্লিপ নেমে নদী গহ্বরে চলে গেছে, যার জন্য যে কোনো মুহূর্তে জল ঢুকে যেতে পারে। অতি দ্রুততার সঙ্গে সরকারি প্রশাসন সেখানে দেখভাল করছে এবং কাজ করছে যাতে মানুষকে বিপদ মুক্ত করা যায়। সুন্দরবনের পর এবার গোসাবার ছবিটাও দেখাবো। রায়মঙ্গলের বাঁধ ভেঙে বিপত্তি, বাঁধ ভেঙে থই থই গোসাবার, পুই জালি জলমগ্ন বিঘার পর বিঘা ধান জমি। দেখুন, বাঁধ ভেঙে যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্লাবিত গ্রাম এবং শুধু গ্রাম নয়, বিঘার পর বিঘা চাষের জমি জল। যে ছবি দেখছেন, রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে বিপত্তি এবং একদিকে যেমন চাষের জমিতে জল ঢুকছে, অন্যদিকে আতঙ্কে রয়েছেন সেখানকার যে বাসিন্দারা, তারাও রীতিমতো আতঙ্কিত। সরাসরি চলে যাব, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, একদিকে জলবন্দি গ্রাম এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, বিঘার পর বিঘা চাষের জমি, ধানের জমি, এই সময় ধান পাকার সময়, তার মানে ক্ষয়ক্ষতিটা অনেক। আর শুধু তাই নয়, এই এলাকায় তো মাছ চাষ হয়, তা সেখানেও ব্যাপক ক্ষতি। তার মানে একদম দেখো তমসি, যে কথাটা তুমি বললে, যেমন ধান জমি, বিঘের পর বিঘে ধান জমি, মাছ চাষ, এই এলাকাটা কিন্তু কৃষি প্রধান এবং মৎস্য চাষ করেই মানুষের জীবন জীবিকা নির্বাহ করতে হয়। সুন্দরবনের যে গোসাবা ব্লকের রায়মঙ্গল নদীর পুইজালি গ্রামে গতকালকে কিন্তু এই নদী বাঁধ ভাঙে। সেই নদী বাঁধ কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হয়েছে বাঁধ মেরামতি করার, তবে কিন্তু সেই বাঁধ কিন্তু মেরামতি ঠিকমতো করতে পারেনি, কারণ ফের আবার জোয়ারের জল উঠে যাওয়ায় সেই বাঁধ কিন্তু সম্পূর্ণভাবে মেরামত না করায় আজকের সকালে, অর্থাৎ আজ সকালে বৃহস্পতিবার, কিন্তু আবারও কিন্তু এলাকায় জল ঢোকে এবং যেসব সেচ দপ্তরের কর্মীরা রয়েছেন তারা কিন্তু ভোর রাত থেকেই কিন্তু সেই নদী বাঁধ কিন্তু বাঁধার চেষ্টা করে। তবে এই নদী বাঁধের যে ভেঙে যে জল ঢুকেছে গ্রামে, সেই বিস্তীর্ণ এলাকায় কিন্তু জলমগ্ন হয়ে গেছে, এমনকি বাড়ির মধ্যে জল ঢুকে গেছে। এখানকার মানুষজন যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ বাড়ির মধ্যে জল, একদিকে কৃষি জমি, অন্যদিকে মাছ চাষ। এই ঘটনা কিন্তু সেই এলাকায় যায় কিন্তু গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মণ্ডল, তিনি যান এলাকায় গিয়ে সেখানে কিন্তু মানুষজনের সঙ্গে কথা বলেন এবং পরিদর্শন করেন এবং সব রকম সাহায্যের আশ্বাসও দেন তিনি। সবথেকে বড় নদী হচ্ছে রায়মঙ্গল, সেই জলের স্রোত এবং মাটির ধসে যাওয়া, মাটির বাঁধ ভাঙা একটা ব্যাপারটা আলাদা, আর মাটি হঠাৎ করে বসে যাওয়া, এই বিষয়টা কিন্তু দুটোই আলাদা। ছাত্র জেসিবি এখানে দাঁড়িয়েও আছে, সেইভাবে আমরা কিন্তু প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু কোনোভাবে সম্ভব করতে পারিনি বাঁধ আটকানো। খাওয়া দাওয়া সব কিছু আমরা প্লাস সেন্টারের ব্যবস্থা রেখেছি, তাদের আশ্রয়স্থলে আমাদের প্লাস সেন্টার, সেখানে সর্বোপরি আমাদের আমতলী গ্রাম পঞ্চায়েত থেকে পূর্ণ সহযোগিতা করছে।
ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ, আর দুর্যোগ বিধ্বস্ত তিস্তা পারে দেবী বন্দনা, দুর্গার অকাল বন্দনা, জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরে রাজবাড়ির পুজো, অটুট 144 বছরের ঐতিহ্য। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, প্রতি বছরই আমরা দেখি যে লক্ষ্মী পুজোর পরের বৃহস্পতিবার এই পুজো হয়, আর দুর্যোগ তো কেটে গিয়েছে, তার মানে জমজমাট পুজো। দেখো, পুজোর আয়োজন কিন্তু জমজমাটি হয়েছে, কিন্তু আজ থেকে কয়েকদিন আগে অর্থাৎ রোববার দিন কিন্তু পরিস্থিতিটা ছিল অন্যরকম। এখানকার বাসিন্দারা ভাবতেই পারেননি এই বছর তারা পুজোর আয়োজন করতে পারবেন এবং মেলার আয়োজন হবে। সেই কারণে একটা কিন্তু আশঙ্কা ছিল, কারণ বিধ্বস্ত হয়েছিল এই গোটা এলাকা, প্লাবিত হয়েছিল গোটা অঞ্চল। কারণ তিস্তার সেই ভয়ানক যে ছবিটা আমরা দেখেছি, এই অঞ্চল দিয়ে কিন্তু বয়ে গেছে তিস্তা নদী, এবং এই অঞ্চল বা এলাকাটা কিন্তু ছিল প্লাবিত। এই যে মন্দিরে যেখানে পুজো হচ্ছে সেই এলাকাতেও জল দাঁড়িয়ে গিয়েছিল। এই অবস্থায় দাঁড়িয়ে উদ্যোক্তারা ভরসায় ছিলেন যে মা দুর্গা সহায় হবেন, এবং মা দুর্গা সহায় হয়েছেন এবং পুজোর আয়োজন কিন্তু সম্পন্ন হয়েছে। আজ সকাল থেকে কিন্তু শুরু হয়েছে পুজো, আজ দিনভর পুজো চলবে, রাত পর্যন্ত পুজো চলবে। একদিনের পুজো এবং পুজোকে কেন্দ্র করে 7 দিনের জন্য মেলার আয়োজন করা হয়েছে। বাসিন্দাদের বক্তব্য যে মা দুর্গাই তাদেরকে আশীর্বাদ করেছেন, সেই কারণে পুজো হলো। কারণ যে দুর্যোগের মুখোমুখি তারা হয়েছেন, সেই দুর্যোগ কাটিয়ে উঠে এত বড় একটা আয়োজন করে উঠতে পারবেন কিনা সন্দিহান ছিলেন, কিন্তু সবকিছু ভালো হয়েছে এবং দুর্যোগ কেটে গিয়েছে এবং পুজো হলো আজ ভালো মতো। এটা আমাদের দুর্গাপূজার পরেই হয়, মেন লক্ষ্মী পূজার পরে বৃহস্পতিবার হয়। যেহেতু এবার লক্ষ্মী পূজা সোমবার পড়ছে, তো এই বৃহস্পতিবারই এই সপ্তাহে আর কি পূজাটা হচ্ছে। তো এটা দুর্গা প্রতিমাটি পূজা হয়, পাশে মা শ্যামাকালীর পূজা হয়। আর এই দুর্গাপূজা যেমন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজাটা হয়, সেরকম এখানে একদিনেই পূজাটা হয়।